সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কি ফিরিয়ে আনতে পারবে? এ নিয়ে বিবিসি বাংলা নিউজ কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারা তুলে ধরেছেন ইন্টারপোল থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যে আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা। তো সেখানে আমার হাতে কিন্তু সেই বিবিসি নিউজ বাংলার সেই সংবাদটি হাতে রয়েছে, যে সংবাদটি আসলে এই 11ই নভেম্বরে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সামনে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যে বিষয়টি প্রকাশ করেছে বিবিসি বাংলা নিউজ, সেটি উপস্থাপন করছে। সো আশা করছি আমার ভিডিওটি না টেনে অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এখানে তারা হেডলাইন দিয়েছেন, ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব? এমনটা প্রশ্ন রেখে কিন্তু তারা শিরোনামটি দিয়েছেন। তো আমরা একটু বিস্তারিত পড়ছি। জুলাই আগস্টে বাংলাদেশের সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবেন সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতার করে আগামী 18ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারত পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা, সেই প্রশ্ন এখন উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে। গত মাসেই ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকেই। তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে, সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। রেড নোটিশ জারি করে কিভাবে ফেরত আনা যায়, এটি নিয়েও বিবিসি বাংলা নিউজ প্রশ্ন তুলেছেন। অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আগামী 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। সাবেক পুলিশ পরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেছেন, রেড অ্যালার্ট মানে অমুক লোক, এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে, ওই আসামি যে দেশেই আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলবে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে। এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে, তাহলে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব কিনা, এমন প্রশ্নে সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার হুদা
কিছু সন্দেহ প্রকাশ করেছেন। বিবিসি বাংলাকে মিস্টার হুদা বলেছেন, ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না, সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিও বিষয় রয়েছে। এমন প্রশ্নে কি জানা যায়, চলুন জেনে নিই। ইন্টারপোলের ওয়েবসাইট তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে 64 জন বাংলাদেশের নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ, বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগে 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বিভিন্ন মামলার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরের 2রা জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। পরে এই নিয়ে আইনি লড়াইয়ে নামেন মিস্টার রহমান আইনজীবীরা, অর্থাৎ তারপরে তারেক রহমান মহোদয়ের যে আইনজীবীরা যারা রয়েছেন তারা আইনি লড়াই করেন। পরে শুনানির শেষে 2016 সালের 14 মার্চ ইন্টারপোলের 3 অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন। বর্তমানে ইন্টারপোলের তালিকায় যে 64 জনের নাম রয়েছে তাদের মধ্যে তারেক রহমানের নাম নেই। সাবেক পুলিশ কর্মকর্তা বলেছেন, ইন্টারপোলের কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে, বিষয়টি একদমই তা নয়। সাবেক পুলিশ পরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব একটা সহজ নয়। এর আগে 2013 সালে মুক্তিযুদ্ধ মানবতা বিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু বিচার শুরু হওয়ার পর মিস্টার আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে যান। তাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছিলেন ইন্টারপোল। ইন্টারপোলের তালিকায় এখন যে 64 জনের নাম রয়েছে সেখানে আবুল কালাম আজাদের নামও দেখা গেছে, কিন্তু মিস্টার আজাদকে এখনো পর্যন্ত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি। ইন্টারপোল কিভাবে কাজ করে এটি নিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারেন। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। সংস্থাটির অপরাধের তদন্ত, ফরেনসিক ডেটা বিশ্লেষণ, সে সাথে পলাতকদের খুঁজতে সহায়তা করে। এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। তবে ইন্টারপোল কোনো আসামিকে ধরে দেওয়ার আবেদন পেলেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পারে না বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা। বিবিসি বাংলাকে তিনি বলেন, যদি কোনো দেশ অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের সদর দপ্তরে আবেদন জানায়, তাকে ওই অভিযুক্তের অপরাধ বিষয়ক যাবতীয় কাগজপত্র, মামলার কপি ইত্যাদি সংগ্রহ করে ইন্টারপোলের কাছে দিতে হয়। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কিনা। এক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয়। ইন্টারপোল কারো বিরুদ্ধে একবার রেড নোটিশ জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত 139টি দেশের কাছে পাঠানো হয়। মূলত ইন্টারপোল এমন একটি ডাটাবেস রয়েছে যেখানে অপরাধীদের সম্পর্কে যাবতীয় তথ্য, যেমন অপরাধীদের ছবি, স্কেচ, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরির রেকর্ড, চুরি যাওয়া পাসপোর্ট, যানবাহন এবং জালিয়াতির তথ্য ইত্যাদি পাওয়া যায়।
দুর্নীতি, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার, অস্ত্র পাচার, মাদক পাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, শিশু সহিংসতা সহ 17 ক্যাটাগরি অপরাধ তদন্তে ইন্টারপোল তার সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে। এবার একটু তুলে ধরছি নোটিশ নাকি প্রত্যাবর্তন চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তনযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকে। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের করা হয়, তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। এই চুক্তিতে বলা হয়েছে যে অপরাধীটি রাজনৈতিক প্রকৃতির হলে যে কোনো দেশের প্রত্যাবর্তনের অনুরোধে প্রত্যাখ্যান করতে পারে। তবে চুক্তি অনুযায়ী হত্যা, নরহত্যা বা অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণ কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরণ পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধের রাজনৈতিক বলার সুযোগ নাই। ভারতের সাথে বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তিটি 2013 সালে করা হলেও 2016 সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধনের সময় এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল সেটি হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তি 10-এর 3 ধারায় বলা হয়েছে, কোনো অভিযুক্তের হস্তান্তরে চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও তবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে। গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ শেখ হাসিনা সহ 45-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এই অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে? এমন প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার, আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব। শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াই ফলো করবে সরকার, বলেছেন মিস্টার ইসলাম। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বোঝাপড়ার কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চায় তাহলে যে কোনো কারণ দেখিয়ে আবেদন নাকচ করে দিতে পারেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, মোটা দাগের বললে প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয়, রাজনৈতিকও বটে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্কের জায়গা থেকে শেখ হাসিনাকে চুক্তি কিংবা ইন্টারপোলের মাধ্যমে ফেরত পাওয়ার বিষয়টা অনেকটাই জটিল। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনাদের মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।